কিউরিও ফাইটের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তভ। আজকের এই ঘটনা সম্বন্ধে বিশেষ কোনো হিন্টস আমি আপনাদেরকে দেব না, বাট আজকের এই ঘটনাটা রাতে একা শুনবেন না। আজকের এই ঘটনাটা শেষ অবধি শুনলে আপনাদের মধ্যে দিয়ে একটা শিহরণ খেলে যাবে। এমন ঘটনা কিন্তু খুবই রেয়ার। অমৃতা আজকে আমাদের সাথে ঘটনাটা শেয়ার করেছেন। আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে শেয়ার করুন নিজের বন্ধু এবং ফ্যামিলি মেম্বার্সদের সাথে, এবং নতুন হলে সাবস্ক্রাইব করুন। আপনিও যদি আমার সাথে এরকমই কোনো ঘটনা কিউরিও ফাইটার ঘোস্টলি কল রেকর্ডিংয়ে শেয়ার করতে চান, অথবা আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প চান, অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন চান, তন্ত্র রিলেটেড কোনো হেল্প চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। এই নাম্বারটি আপনারা কমেন্ট সেকশনের একদম প্রথম পিন কমেন্টে পেয়ে যাবেন, অথবা ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করছি কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। Curio Fight presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। হ্যালো অমৃতা, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি গো। ব্যাপারটা হচ্ছে, তোমার সাথে আজকে দুপুরে আমার যখন কথা হচ্ছিল তখন আমরা ডিসাইড করেছিলাম এমন একটা ঘটনা নিয়ে আলোচনা করব, যেটা মানে সত্যি কথা বলতে অনেকগুলো লেয়ার রয়েছে ঘটনাটার মধ্যে, এবং অনেক কিছু এমন এলিমেন্ট রয়েছে যেগুলো শুনলে মানে গা শিউরে উঠবে এরকম টাইপের। রাজস্থানের ঘটনা। আমি খুব বেশি টাইম নেব না, কি ঘটেছিল ডাইরেক্টলি আমি তোমার কাছে চলে যাবো। কি হয়েছিল অমৃতা? এই ঘটনাটা যিনি বলেছেন তার নামটা প্রকাশ করতে বারণ করেছেন। তার নামটা ধরে নিলাম প্রিয়া। প্রিয়ার দিদি কাজল। কাজলের যে মানে শ্বশুর বাড়ি আছে, তার সেই বাড়ির একটা ঘটনা বলছি, ঠিক আছে? আচ্ছা। তো কাজল আর ওর বরের নাম ধরে নিলাম প্রতাপ, ঠিক আছে? কাজল আর প্রতাপ হচ্ছে, ওরা থাকতো দুজনেই হচ্ছে নয়ডাতে। তাদের বাড়ি হচ্ছে নয়ডাতে, এবং নয়ডাতেই তারা কাজকর্ম করতো একটা জায়গায়, এবং ওদের একই অফিসে কাজ করার দরুন ওদের লাভ ম্যারেজ হয়। কোন সাল? তাও অনেকদিন হয়ে গেছে, ধরো 10-12 আগের কথা বলছি। 10-12 বছর। আচ্ছা। তো একটু পুরনো ঘটনা এটা। তো তারপরে তোমার এই যে কাজল আছে, কাজলদের তো বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পর ওদের যে পুরনো একটা বাড়ি ছিল নয়ডা থেকে একটু দূরে একটা গ্রামে, তো ওই বাড়িতে বিয়ে উপলক্ষে হয় না যে গ্রামের মানে বউকে গ্রাম দেখাতে নিয়ে যাবে, বা গ্রামের লোকেরা বউ দেখতে আসে। এখানে রিচুয়ালসটা আছে যে লোকজন দেখতে আসে, গ্রামের লোকজন। একদিন শুধু হয় অনুষ্ঠান করতে হয় শুধু গ্রামের লোকজন দেখবে বলে। তো যাই হোক, গ্রামের লোকজন দেখতে আসে বলে নিয়ে আসে। তো এরকম হতে হতে তা ওদের তো পুরনো বাড়ি, যে গ্রামের বাড়িটায় ওরা গেছে, তা ওই বাড়িটা গ্রামের বাড়িটাই নয়ডার কাছাকাছি, নয়ডারই একটা গ্রাম, ঠিক আছে? তা ওই যেহেতু ওই বাড়িটাও অনেকটা পুরনো, তো ওই বাড়িটা যে যখন পরিষ্কার করছে লোক, নতুন বউকে নিয়ে আসবে তার আগে তো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। লোককে দিয়ে যখন পরিষ্কার পরিচ্ছন্ন করছে, ওই প্রতাপ বলে যে ছেলেটি রয়েছে, ও পুরনো একটা জায়গা থেকে একটা ফটো পায়, জাস্ট একটাই ফটো পায়। দেখা যায় ওই ফটোটায়, বেশ পুরনো ফটো, পেছনে বিশাল বড় বাড়ি, এবং ভিনটেজ কারের ওপর একজন মহিলা একজন পুরুষ বসে আছে, আর 3 জন বাইরে দাঁড়িয়ে রয়েছে, এরকম ভাবে ফটোটা তোলা। এবার ও দেখে তো খুব অবাক হয়ে যায় যে এই ফটোটা আমাদের বাড়িতে কি করছে, আর যাদের ফটো তাদেরও কোনোদিনই দেখেনি। তারপরও এটা তো মোটামুটি কাজ ফাজ হয়ে গেছে, বাড়ি বাড়ি ঝাড়ঝা মানে পরিষ্কার করে বউ নিয়ে থাকা হয়ে গেছে, ততক্ষণে মাথা থেকে বের হয়ে গেছে। কিন্তু ওই ফটোটাও পকেটে মানে মানি ব্যাগে ঢুকিয়ে রেখেছিল, যে কোনো এক সময় মাকে জিজ্ঞেস করবে। কারণ ওই প্রতাপ যখন 3 বছর বয়স, ওনার বাবা কিন্তু তখন মারা যায়, ঠিক আছে? সংসারে থাকতে হচ্ছে প্রতাপ আর প্রতাপের মা, আর পরবর্তীকালে কাজল ঢোকে বউ হিসেবে।
যেটা হচ্ছে এবার প্রতাপ যখন ওই ফটোটা নিয়ে বাড়িতে চলে আসে, তখন একটা সময় যখন পার্স থেকে বের হয় তখন ওই ফটোটা দেখতে পায় এবং মাকে জিজ্ঞেস করে যে এই ফটোটা কাদের। ওর মা তখন চমকে ওঠে ফটোটা দেখে। ওর মা বলে, তুই এই ফটোটা কোথা থেকে পেলি? তখন ও বলে যে ওই যে পুরোনো বাড়িতে গেছিলাম যখন ঝাড়া পোছা করতে, তখন এই ফটোটা পেয়েছি। এই ফটোটা কার? এই ফটোটা তো আমি মানে চেনা, মানে আমাদের তো বোঝাই যাচ্ছে, কারণ এই ফটোটা আমাদের। এরা কি আমাদের কেউ পূর্বপুরুষ? বলছে, তুই যেখানে ফটোটা ছিল তুই সেখানে দিয়ে আয়, আর না হলে পুড়িয়ে দে ফটোটা। তো ও তখন জিজ্ঞেস করছে, কেন, কি হয়েছে ব্যাপারটা? উনি কোনো কিছু বলতে রাজি নয়। এবার ওর ছেলের মনেও উৎসাহ যে ব্যাপারটা কি। তো ওর বউয়ের সাথে, কাজলের সাথে ডিসকাস করেছে। এবার ওদের বাড়িতে একটা বলে রাখি, ওদের বাড়িতে কিন্তু কোনো ছেলে নেই, ঠিক আছে? মানে বড় কোনো ছেলে নেই। আচ্ছা। প্রতাপের বংশে একমাত্র প্রতাপই জীবিত ছিল। তো কাকে জিজ্ঞেস করবে? ওরা জেঠিকে জিজ্ঞেস করে। জেঠিমাকে জিজ্ঞেস করতে জেঠিমা তখন বলে যে ওই বাড়িটা হচ্ছে এদেরই পূর্বপুরুষদের, ঠিক আছে, যেটা মেবারে অবস্থিত। তো উনি সমস্ত জিনিসপত্র, মানে কোথায় বাড়িটা অবস্থিত, কোন গ্রামে রয়েছে, সমস্ত কিছু জানে। তো তখন জেঠিমা তখন বলেছে যে তুই এইগুলো জানতিস কেন? তখন বলছে, না, এটা যখন পেলাম কোথাকার কি যে একটা কিউরিয়াসিটি হয় যে এই ফটোটা আমাদের বাড়িতে এলো কি করে, তার জন্য জিজ্ঞেস করেছি। ও সম্পূর্ণ এড়িয়ে যায়। এরপরে স্বাভাবিক, কত বড় রাজপ্রাসাদের মতন বাড়ি যখন কেউ ফটোতে দেখতে পায় এবং সে যখন জানে তাদেরই বাড়ি ওইটা এক সময়, তখন মানে হয় না যে বাড়িটা দেখতে যেতে হবে, বাড়িটা কি সত্যি আদৌ আছে না অন্য কিছু হয়েছে। তো খোঁজ খবর নিয়ে দেখা গেল না, বাড়িটা এখনো আছে। তা ওর এক বন্ধু, ধরে নিলাম বন্ধুটির নাম সঞ্জয়ের সাথে আলোচনা করে। তখন ওরা ঠিক করে একদিন ঠিক করে ওর কাজল, প্রতাপের বন্ধু সঞ্জয় আর সঞ্জয়ের বউ ওই জায়গাতে মেবারে যাবে, ওই বাড়িটাতে দেখতে আদৌ ওই বাড়িটার অবস্থা কিরকম। কিন্তু বাড়িতে কাউকে যাবে। ওরা তো রীতিমতো এখান থেকে লং ড্রাইভও হয়ে যাবে, 4 বন্ধু বান্ধবী মিলে গেছে ওখানে গিয়ে গ্রামে ঢোকার পথে ওরা তো যেহেতু চেনে না, সবাইকে দেখিয়েছে যে এই বাড়িটা কোথায়। গ্রাম থেকে কিছুটা দূরে বলেছে যে এই গ্রামটার ছাড়িয়ে একদম শেষ প্রান্ত ওই বাড়িটা অবস্থিত। যখন গ্রামে ঢুকেছে, বেশ কয়েকবার চক্কর লাগাতে ওই বাড়িটা যখন খুঁজে পাচ্ছে না, আরো গ্রামবাসীদের জিজ্ঞেস করেছে। তো গ্রামবাসী, মানে ওরা যখন পৌঁছেছে, যাদের জিজ্ঞেস করেছিল তারা বলে দিয়েছিল যে সেকেন্ড একটা গ্রাম পড়বে, তারপরে ওই গ্রামটার শেষের দিকে হচ্ছে ওই বাড়িটা অবস্থিত। আচ্ছা। ওরা যেহেতু চিনতে পারেনি, তো গোল গোল করে ঘুরে ওই জায়গায়, মানে ওই গ্রামটাতে কোনো রকম ভাবে এসছে। তো রাস্তা দিয়ে যখন লোক যাচ্ছে তখন ওই ফটোটা দেখিয়েছে, বলছে যে এই বাড়িটা কোথায় রয়েছে বলতে পারবেন? এই গ্রামের আশেপাশেই বাড়িটা। কিন্তু যাকে দেখিয়েছে সে প্রথমে চিনতে পারেনি। তখন বলেছে, ঠিক আছে, একটা কাজ করুন, আগে এগিয়ে যান। এগিয়ে গেলে গ্রামেরই একটা, মানে ওখানে সব ওই কি বলে না, ওই হুঁকো ফুকো টানে সব বয়স্করা গাছের তলায় বসে আছে, ওখানে গেলে আপনারা জানতে পারবেন ব্যাপারটা, আমি চিনি না। উনি বলে চলে যান। তো ওনারা গাড়ি থেকে নেমে বেশ কিছুটা হাঁটার পর দেখে, হ্যাঁ সত্যি কয়েকজন বয়স্ক মানুষ জটলা হয়ে চা খাচ্ছে, তোমার হুঁকো ফুকো টানছে, এইসব। তো ওনারা গিয়ে ওনারা দেখার সাথে সাথে একটাই কোশ্চেন, যে এই বাড়িটা তোমরা এত বছর, মানে তোমরা কে, এই বাড়িটার সম্বন্ধে কেন জানতে চাইছো? তখন উনি প্রতাপ বলেছে যে এই বাড়িটা আমাদের পূর্বপুরুষদের। তখন বলছে, তোমরা কি পাগল? এই বাড়িতে কেন এসছো তোমরা? মানে ওনারাই বলছেন যে কেন এসছো, জানো না এই বাড়িটা অভিশপ্ত? এই বাড়িতে কেউ গেলে, হ্যাঁ অভিশপ্ত। আচ্ছা। অভিশপ্ত, এবং কেউ ওই বাড়িতে গেলে ফেরে না, বা ফিরলেও সে কিন্তু চিরকালের জন্য পাগল হয়ে যায়। তো তোমরা না জেনে শুনে চলে এসছো দুটো মেয়েকে নিয়ে। তো ওনারা তখন বলছে, দেখুন এটা তো আমাদেরই পূর্বপুরুষদের বাড়ি, তো আমরা জাস্ট দেখতে এসেছি।
বলছে তোমরা দেখতে এসছো, তোমরা শুধু বাইরে থেকে রাস্তা থেকে দেখে চলে যাও, ভেতরে যদি নিজেদের প্রাণটাকে বাঁচাতে চাও, নিজেদের প্রাণটা যদি প্রিয় হয়, তাহলে কিন্তু বাড়ির ভেতরে মানে বাড়ির ভেতরে যাবে না, রাস্তা থেকে দেখবে, রাস্তা থেকে দেখে চলে আসবে। কিন্তু যেহেতু তুমি ওদের বংশের, কিন্তু তোমার সাথে যে কি হবে, মানে প্রতাপকে বলছে তোমার সাথে বিশেষ করে কি হবে সেটা কিন্তু আমরা কেউ গ্যারান্টি দিতে বলতে পারছি না, সুতরাং তোমাদের না যাওয়াটাই ভালো। তা এবার যখন এই কথাটা শুনেছে তখন ওনারা জিজ্ঞেস করছে যে কেন এই কথাটা বলছেন, কেন যাব না? বলছে আমরা অত শত জানি না, শুধু এইটুকু জানি বাড়িটা অভিশপ্ত, বহু বছর ধরে পড়ে রয়েছে, মানে ওনারা যখন ছোট ছিলেন তার আগে থেকে বাড়িটা, ভাবো। তা বলছে যে ওই বাড়িটা একটাই আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি এবং দেখেওছি, বেশ কয়েকজন ওখানে তাদের মৃতদেহ পাওয়া গেছে, এবং এই গ্রামেরই একটা পাগল এখনো জীবিত রয়েছে, মানে পাগল জীবিত রয়েছে, সে কোনোভাবে ভেতরে ঢুকেছিল, ঠিক আছে, তখন সে সুস্থই ছিল, ঠিক আছে, সুস্থ ছিল, সুস্থ মানুষ বন্ধুদের সাথে বেট করে ভেতরে ঢোকে। পরের দিন যখন তাকে উদ্ধার করা হয়, যখন বের হচ্ছে না দেখে বন্ধুরা যায়, বন্ধুরা গিয়ে দেখে একটা মানে ঘরের সামনে ও একদম অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপর থেকে সেই যে কথা বন্ধ, এবং ফ্যাল করে, ওদের খুব অ্যাগ্রেসিভ তা নয়, কিন্তু ওই ফ্যাল করে তাকিয়ে থাকে, ওকে খেতে দিলে খায় না, খেতে দিলে খায় না, ও একদম জড় পদার্থের মতন হয়ে গেছে, এরকম অবস্থা। তাছাড়াও আরো কয়েকজনের নাকি ওরকম বেট ধরে বন্ধুদের সাথে ইয়ে করে গল্প গুজব করতে গিয়ে ওরকম 2-3 জনের মৃতদেহ পাওয়া যায় ওই বাড়িতে। মানে কেউ গেলে ফিরে আসে না, তাই তো? না, সে ফিরে আসে না, আর যদি সে ফিরেও আসে সে পাগল হয়ে ফিরে আসে, মানে সে আর কথাই বলবে না তোমাকে, এমন মানসিক পরিস্থিতিটা হয়ে যায়। তো ওরা তো শুনলো, ওরা বললো যে না না আমরা তাহলে ভেতরে যাব না, বউরাও বারণ করছে, যে ভয় পাচ্ছে। তো ওরা যখন যায়, বেশ গ্রাম থেকে বেশ একদম শেষ প্রান্তে ওই বাড়িটা, বিশাল বড় বাড়ি। আর তোমার ওই বাড়িটা হচ্ছে, তোমার বাড়িটা দেখে ওরা অবাক হয়ে যায় যে এত বড় বাড়ি এখানে পরিত্যক্ত অবস্থায় কি করে পড়ে রয়েছে, কেন পড়ে রয়েছে, কেনর উত্তর কেউ দিতে পারলো না তখনও। তা এবার ওরা যখন ঠিক করছে, গাড়িতে বসে ঠিক করছে, আরে দূর, গ্রামের মানুষ অশিক্ষিত, এরা একটা কি হবে না হবে, নিজে হয়তো বলছে হ্যাঁ যারা তো দেহ পাওয়া গেছে তারা কি করেছিল, বলছে তারা দেখো গে নিজেরাই বদমাইশি করেছে, বা কি কোনোভাবে খুন হয়েছে, কোনোভাবে মারা গেছে, এইসব করতে করতে বোঝাতে ওরা ঠিক করে যে রাতটা, মানে ওরা ডিটারমাইন হয়েই এসেছিল যে রাতটা আমরা ওখানে কাটাবো, ঠিক আছে, যে যাই বলুক না কেন আমাদের। তো প্রথমে বউরা রাজি না হলো, পরে একা আর কোথায় যাবে, 2টো মেয়ে, তাই না, তো বড়দের সাথে রাজি হয়। ওরা জিনিসপত্র নিয়েই এসেছিল, লাইট খাবার দাবার, মানে থাকার কি উপযুক্ত ছিল? মানে ওখানে তো কেউ থাকে না, না থাকার উপযুক্ত না, বাইরে থেকে একেবারেই খান্ডার, মানে দেখলে বোঝাও যাবে না যে তুমি ওখানে থাকতে পারবে কি পারবে না। তো ওরা ভেবেছিল যদি থাকার উপায় হয়, তা ওইগুলো জিনিসপত্রগুলো নিয়ে এসেছিল। তা ওরা তো কোনো রকমে কাঁটা ঝোপ এইসব লাঠি দিয়ে মারতে কোনো রকমে ভেতরে ঢোকে। আর সামনের পুরো অংশটা ভেঙে পড়লেও দোতলার অংশটা, মানে কিছুটা দোতলার পেছনের দিকের অংশটা তখনও কিন্তু অক্ষত রয়েছে, মানে ওঠা যাবে, ভেঙে পড়ার মতন কিন্তু অবস্থা নয়, যতটা না খারাপ অবস্থা সামনের দিকের, পেছনের দিকটা কিন্তু অতটা খারাপ অবস্থা নয়। ওরা ওই ভাঙা চোরা জায়গা দিয়ে পেরিয়ে দোতলায় উঠলো। দোতলায় ওঠার পর ওরা দেখলো মোটামুটি 2-3টে ঘর তো পুরোই ভেঙে গেছে, থাকার মতন তো উপযুক্ত নেই, খানা খন্দ হয়ে রয়েছে, নিচে ভেঙে পড়ে রয়েছে সিলিং। কিন্তু শেষের দিকে একটা ঘর ওরা দেখলো, লাল কাপড়, লাল সুতো, আরো কিছু পুরোনো, মানে ঝুল হয়ে রয়েছে ওই ঘরটা, পুরো একদম বেশ বড় তালা দিয়ে, কাপড়, লাল সুতো, আরো কিছু জিনিসপত্র দিয়ে মোড়ানো, এবং ওই ঘরটাই একমাত্র অক্ষত আছে থাকার মতন। হ্যাঁ, দেখে মনে হচ্ছে বাইরে থেকে, যেহেতু দরজাটা বন্ধ। তা ওরা তখন আগ্রহ প্রকাশ করে যে এই ঘরটাতে কেন তালা বন্ধ, কি আছে এই ঘরটাতে, তাহলে দেখতে হবে, কিউরিসিটি এগুলো। হ্যাঁ,
তা ওরা দুজনে মিলে, সঞ্জয় আর প্রতাপ মিলে দরজাটা রীতিমতো ধাক্কাধাক্কি করে তোমার কোনোভাবে খুলে যায় দরজাটা। খুলে গিয়ে ওরা অবাক হয়ে যায়, যেটা হচ্ছে তখনও যে ঘরগুলো একদম ভেঙে পড়ে গেছে, কিন্তু সেই ঘরটাতে খাট, বিছানা, একটা আলনা, বড় ড্রেসিং টেবিল একদম পুরো অবস্থাতে রয়েছে, মানে কোথাও ভেঙে ভেঙে যায়নি। এবং ঘরটাতে মানে অন্যান্য যে ঘরগুলোর তুলনায় যেগুলো দেখেছিল তার তুলনায় অনেকটা ভালো রয়েছে। তা ওরা ঠিক করে যে মেঝে ফেজে গুলোও কিন্তু অটুট রয়েছে, যে ভেঙে পড়ে যাবে বা বসলে ভেঙে যেতে পারে এরকম নয় কিন্তু। তো ওদের না দেখে খুব কৌতূহল হলো, বা যে কেন এই ঘরটা এক তো বন্ধ ছিল, যাও বা খুললাম এই ঘরটার এরকম রয়েছে, তো অন্য ঘরগুলোর এই অবস্থা কেন, এই ঘরটার তাহলে কিছু হলো না কেন, যা হয় মনে। তো যাই হোক, ওরা একটা জায়গায় মানে ভাঙাচোরা তো আর সারা রাত থাকতে হবে, ওরা একটা জায়গায় ঠিক করলো, মানে দোতলারই একটা কোনায় বাথরুম ফাথরুম যেহেতু নেই, ওরা টয়লেটের ব্যবস্থাটা করবে, ঠিক আছে ওখানে। ওকে। তা এবার যখন ব্যবস্থাটা করবে, মানে ওখানে করবে বলেছে, টয়লেটের ব্যবস্থা করেছে, তা হঠাৎ করে ওরা বসে রয়েছে, যেন ওদের চারজনেরই একসাথে ওরা শুনতে পায় বেশ একটা মিষ্টি বাজনা বাজছে। সেটা কিরকম বাজনা বলতো, রাজস্থানে একরকম সেই বেহালার মতন, মানে দুটো তার থাকে সামনে, লম্বা একটা বাঁশের ইয়েতে না বাজনা বাজায়, তো ওই বাজনাটার আওয়াজটা দূর থেকে ভেসে আসছে। তো ওরা এবং খুব সুন্দর আওয়াজ, মানে তোমার ভাল লাগবে, যে মধুর আওয়াজ ওটা, বাজনাটা যেন মনে হচ্ছে খুব মন দিয়ে কেউ আপন মনে বাজাচ্ছে নিজের তালে। আর এই বাজনাটার সাথে সাথে ওই বারান্দায়, যেটুকু বারান্দা অক্ষত ছিল, সেই বারান্দাটায় না মনে হচ্ছে কেউ যেন ওই মল পরে, আগে তোমার আগেকার দিনের দেখবে এখানে রাজস্থানীরা যারা একদম প্রপার রাজস্থানী, তারা পায়ের মধ্যে না বেশ ভারী ভারী মল পরে, মানে নুপুর পরে আর কি, ওই নুপুরের আওয়াজ হচ্ছে, বুঝলে তো, মানে মনে হচ্ছে এই প্রান্ত থেকে ওই প্রান্ত হেঁটে যাচ্ছে। তা প্রতাপ আর সঞ্জয় প্রথমে ভয় ভয় না পেয়ে না কি করলো বলো তো, ওকে মানে যায় আর কি, ওর মানে দেখতে যায় যে কি হলো টর্চ নিয়ে, তো দেখে কেউ নেই। তা ওরা রীতিমতো গল্প গুজব করছে, চা খাচ্ছে বা কফি খাচ্ছে, যাই হোক না কেন। তা ওরা বসে আছে, বসে থাকতে থাকতে সঞ্জয় বলছে যে আমি না টয়লেট করে আসি একটু। তো বললো ঠিক আছে তুই যা। বললো তুই কি ধূমপান করবি? তা বললো, ও প্রতাপ বলছে তুই করে তারপরে একসাথে করবো বাইরে বারান্দায়। তা দেখছে সঞ্জয় গেছে তো গেছে, সে আর ফেরে না মানে ইয়েতে, এবং যে জায়গাটায় ওরা ঠিক করেছিল তার থেকেই মানে কয়েক পা গেলেই ঘরটা। এবার যখন প্রতাপ দেখতে বেশ খানিকক্ষণ হয়ে গেছে, 10 মিনিট 15 মিনিট হয়ে গেছে, সে ফিরছে না, তারা তখন খুঁজতে বেরোয়। প্রথমে চিৎকার চেঁচামেচি করে ঘর থেকে, সঞ্জয় তুই কোথায়, সঞ্জয় তুই কোথায়, কিন্তু সঞ্জয়ের কোনো সাড়া পাওয়া যায় না। তারপর ওরা ঠিক করে যে 3 জনে মিলে একসাথে খুঁজতে বেরোবে। তো কোথায় ওই ভাঙা বাড়িতে, ওই জঙ্গলের মধ্যে কোথায় খুঁজবে, ওরা তো জানে না। সে সঞ্জয় সঞ্জয় করে ডাকছে, করছে। বেশ কিছুটা খোঁজার পর ওরা যখন খুঁজে পায় না, এবং বাড়ির পেছনের দিকে গেছে খুঁজতে খুঁজতে, যদি ওই দিকটা গিয়ে থাকে, এমন সময় প্রতাপের বউ কাজল হুমড়িকে কিছুতে আটকে, পায়ে হুমড়িকে মাটিতে পড়ে যায়। এবার ও যখন হাত থেকে টর্চটা পড়ে গেছে, আলোটা তো নিভে গেছে, নিভে যেতেও চিৎকার করে উঠেছে, তো তখন ওই সঞ্জয়ের বউ আর ওই প্রতাপ ছুটে আসে। ছুটে এসে ওকে যখন তুলতে যাবে, আলো যখন ফেলেছে যে কি করে তুমি পড়ে গেলে যখন জিজ্ঞেস করতে যাবে, তখন দেখছে সঞ্জয়ের গায়ে মানে পাটা আটকে ও উপুর হয়ে পড়ে গেছে উল্টো দিকে, ঠিক আছে। জাস্ট মানে হয় না যে মানে বডিটা শুয়ে রয়েছে, মানে কোনো মানুষ শুয়ে রয়েছে, না দেখতে পেলে হোঁচট খেয়ে আমরা যেরকম পড়ে যাই, ওরকম ভাবে পড়ে গেছে। আচ্ছা আচ্ছা। ওকে তো কোনো রকমে 3 জনে টেনে হিঁচড়ে নিয়ে এসছে ঘরের মধ্যে, কারণ কোনোভাবেই জ্ঞান ফেরানো যাচ্ছিল না, আর ওদের কাছে জলও ছিল না, যা কিছু ছিল ঘরের মধ্যে। ওকে তো 3 জনে মিলে টেনে হিঁচড়ে কোনো রকমে নিয়ে এলো ঘরে। নিয়ে আসার পর জলের ছেটা দিচ্ছে, কোনোভাবে জ্ঞান ফিরছে না।
বেশ কিছুক্ষণ বাদে যখন জ্ঞান ফিরলো, একটাই কথা, ও আমাকে ডাকছে, ও আমাকে ডাকছে, আমি ওর কাছে যাব, আমি এখানে কি করছি, তো তোমরা মানে আপনারা কারা, মানে ও আর কাউকেই চিনতে পারছে না, বুঝলে। ওই জ্ঞান ফিরলো, জ্ঞানটা ফেরানোর পর ওর একটাই কথা, ও ডাকছে, ওর কাছে আমাকে যেতেই হবে, আর আপনারা কারা, আমাকে এখানে আটকে রেখেছেন কেন। ও তো তখন অবাক হয়ে গেছে, ওরা এই কি বলছিস, তাও প্রতাপ বলছে এই কি বলছিস তুই, আমাদের চিনতে পারছিস না, ইয়ার কি মারছিস, দেখ ভাই এরকম রাত হয়ে গেছে, এরকম আর করিস না, ভয় লাগছে আমাদের, তুই এরকম করছিস কেন। ও সেই ফ্যাল ফ্যাল করে যেন হয় না যে অচেনা মানুষের দিকে, অনেকগুলো অচেনা মানুষ আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে, যেমন একটা অকওয়ার্ড ফিল হবে, বা আমিও তাদের মুখের দিকে যেমন দেখবো, ওরকম সিচুয়েশনটা ওদের মধ্যে হয়ে রয়েছে। ও আর একটাই কথা, ও আমাকে ডাকছে, ওর কাছে যেতে হবে। এই করতে করতে রাতটা তখন প্রায় 8:30-9টা হয়েছে, বেশি রাত হয়নি কিন্তু 8:30-9টা হয়েছে। সে কোনোভাবে ওকে রাখা যাচ্ছে না, সে তো বেরিয়ে যাবেই। বলছে যত রাত বাড়ছে যেন ওর মধ্যে শক্তি আরো বেড়ে উঠছে, বুঝলে তো, শক্তি যেন বেড়ে যাচ্ছে। এবার ওকে যখন আমরা আটকানোর চেষ্টা করছি, ও বারবার বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে ঘর থেকে, যে ওই তো ও আমাকে ডাকছে, ওই তো ও আমাকে ডাকছে। আরে এরকম করে বলছে সঞ্জয় যে আরে দরজার পাশে ও দেখছে, তোরা কি দেখতে পাচ্ছিস না, অন্ধ হয়ে গেছিস, আরে ওই তো দেখ না, যেন ও অ্যাজ ইট ইজ দেখতে পাচ্ছে আর বাদ বাকি কেউ দেখতে পাচ্ছে না। তো আপনারা দেখতে পাচ্ছেন না, আমাকে যেতে দিন আমার ওর কাছে, ও না হলে খুব কষ্ট পাচ্ছে আমাকে না পেয়ে, এরকম বলে যাচ্ছে। তা এরপর ওকে যখন বেরিয়ে যাচ্ছে, লাস্টটা যখন বেরোনোর চেষ্টাটা করছে, ওকে আটকে রেখেছে 3 জনে, বলছে এমন ভাবে ছিটকে ফেললো আমাদের 3জনকে, 2জন তো একদম ছিটকে দেয়ালের কাছে গেল, প্রতাপও পড়ে গেল, ওই সঞ্জয়ের বইয়ের তো এইখানটা কেটে গেল, মানে মাথার এইখানটা অল্প একটু কেটে গেল, ছড়ে গেছে, যেহেতু অত জোর ছিটকে ফেলেছে। ও শুধু আমি আসছি আমি আসছি করে চিৎকার করতে করতে বেরিয়ে গেছে, বুঝলে, দৌড় লাগিয়েছে। এবার ওর দৌড়টা দেখে প্রতাপও তখন আরে সঞ্জয় কোথায় যাচ্ছিস করে, ও কিছু না করে ওর পেছন পেছন ছুটেছে। এবার ভাবো তুমি, ওই পুরো বাড়িতে পড়ে থাকলো 2টো মেয়ে একা। আচ্ছা, ওরা এবার ভাবছে, 2টো মেয়ে ভাবছে আমরা কোথায় যাব, কারণ প্রতাপ আর সঞ্জয় তো বেরিয়ে গেছে ওর পেছন, মানে প্রতাপ তো সঞ্জয়ের পেছন পেছন বেরিয়ে গেছে। ওরা তখন 2জনের করে ওরা বলছে আমাদের যে করে হোক বাইরে বেরোতে হবে, এইভাবে আমরা থাকতে পারছি না, কারণ ওই ওরকম ভাবে পায়ের আওয়াজের শব্দ হচ্ছে, ছাদে ভাঙা চোরা ছাদ, যেখান দিয়ে অন্য দিক থেকে দেখা যাচ্ছে ভেঙে পড়েছে, ওই ঘরটা বাদ দিয়ে অন্য সিলিং গুলো মনে হচ্ছে ছাদের ওপর দিয়ে কেউ যেন হেঁটে বেড়াচ্ছে, এরকম আওয়াজ। মানে ওই ওরা ভাঙা ছাদের উপর দিয়ে? ওই ভাঙা ছাদের ওপর দিয়েই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যেটা কাজল নিজে উপলব্ধি যেগুলো হয়েছে আর কি। ওরা যখন ওরকম চারিদিক দিয়ে আওয়াজ পাচ্ছে, ওরা 2জনের হাত ধরে সব কিছু ফেলে ঊর্ধ্বশ্বাসে দৌড়। এবার ওরা যে দিক দিয়ে এসছে, এবার ওরা তো জানে না কোন দিক দিয়ে উঠেছে কোন দিক দিয়ে নামতে হয়, ও যে দিক দিয়ে চোখ গেছে ওরা সেই দিক দিয়ে দৌড় মেরেছে। দৌড় মেরে দেখছে একটা সিঁড়ি নিচের দিকে নেমে গেছে, ঠিক আছে, ওই সিঁড়ি দিয়ে দুদ্দার করে নেমে দেখছে লম্বা একটা মানে ভাঙা চোরা ইটের লম্বা বারান্দা রয়েছে, তার পাশ দিয়ে ভাঙা চোরা ওই ভেঙে জুড়ে গেছে ঘরগুলো রয়েছে সাজানো। তা ওরা যখন ওই লম্বা বারান্দা দিয়ে যেতে যাবে, পেছন থেকে হ্যাঁ বলছে ওই ওই শুনছিস, আয় এখানে আয়, এই ঘরে আয়, তোরা পালাচ্ছিস কেন, আমাকে দেখে তোরা ভয় পাস না, আমার সাথে তোদের কোনো শত্রুতা নেই, বলছে রীতিমতো। ওরা শুনছে, ও কাজল আর ওই মেয়েটা রীতিমতো 2জনে শুনছে, পেছন থেকে বলছে। আর ওরা বলছে আমরা যে এগিয়ে দৌড়ে যাব ওই জায়গা থেকে, আমাদের পা ওখানে রীতিমতো আটকে রয়েছে। বলছে আমরা এক পা ওখান থেকে যেতে পারছি না। এরপরে বলছে কাজল আর ওই মেয়েটি বলছে, সঞ্জয়ের বউ বলছে যে আমাদের ওরকম করে যখন কানের কাছে বলছে, বলে রক্ত চাই, আমার তো এই বাড়ির ছেলেদের রক্ত চাই, এরকম করে বলছে।
ওই শোনার পর ওই যে লাস্ট ওই যে শুনলো এই বাড়ির ছেলেদের রক্ত চায়, ওই শোনার পর ওরা দুজনেই ওখানেই অজ্ঞান হয়ে যায়। ঠিক আছে, অজ্ঞান হয়ে গেছে। এবার ওদের যখন জ্ঞান ফেরে, ওরা দেখে যে দুটো খাটিয়ার মধ্যে ওরা শুয়ে রয়েছে, আশেপাশে গ্রামবাসীরা ঘিরে ধরে রয়েছে। যখন জ্ঞান ফেরে তখন ওরা জিজ্ঞেস করে যে আমরা কোথায় আছি। তখন ওরা বলে যে তোমাদের সকালবেলা কেউ ওই জঙ্গলে কাঠফাট নামতে গেছিল, তোমাদের ওই জঙ্গলের মধ্যে অজ্ঞান অবস্থায় পড়ে থাকে এবং গ্রামবাসীদের খবর দেয়, তোমাদের উদ্ধার করা হয়। কিন্তু তোমাদের সাথে যে তখন ওরা জিজ্ঞেস করছে তাহলে আমাদের হাজবেন্ডরা, বলছে তোমাদের হাজবেন্ড মানে তোমাদের হাজবেন্ডরাও ছিল নাকি? তখন বলছে হ্যাঁ ও তো মানে তখন সঞ্জয়ের বউ বলছে আমার হাজবেন্ড তো দৌড়ে কোথায় পালাতে গেল, তারপরেই প্রতাপও পালালো, তারপর থেকে আমরা দুজন পালাতে গিয়ে এরকম আওয়াজ শুনে আমরাও অজ্ঞান হয়ে গেছি ভয়ে। তখন ওখানকার যে যিনি আছেন তিনি বলছেন যে তোমাদের তো বারবার বারণ করেছিলাম, যে ওই বাড়িটা অভিশপ্ত, তোমরা কেন গেছো? তোমাদের এতবার, তোমরা যখন যাচ্ছ তখনও কিন্তু বারণ করেছিলাম, ওয়ার্নিং দিয়েছিলাম যে তোমরা কিন্তু বিপদটা ঘনিয়ে আনবে ওই বাড়িতে গেলে, তোমরা শোনোনি। যাই হোক, বাড়িতে তো এরপরে ফোন করা হয়। এবার ও আর ও শ্বশুর বাড়িতে বলতে পারছে না, কারণ শাশুড়ি মা রয়েছে একা বয়স্ক, তাকে আর কি জানাবে, বাপের বাড়িতে জানায়। বাপের বাড়ি থেকে লোক এসে তার মধ্যে যখন ওদের স্বামীদের খোঁজ করার মানে বলে যে ওরা কোথায়, তখন আশেপাশের লোকজনও খোঁজ করতে থাকে গ্রামে, যদি পাওয়া যায় ওদের কাউকে, কিন্তু কোথাও কিন্তু তাদের দুজনকে পাওয়া গেল না, কোথাও নেই তারা। এরপর তো দুই বাড়ির লোকজন এসে দুই মেয়েকে নিয়ে চলে গেল। তারপর তো রীতিমতো পুলিশ কেস হয়, থানা পুলিশ হচ্ছে। যখন পুলিশ কেসের প্রায় দুদিন বাদে তোমার পুলিশ খবর দেয় যে যেখানটা মানে মেন বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে একটা নেহের ছিল। নেহের বলতে ওই তোমার বাঁধ দিয়ে জলগুলোকে না ওই পাস করায়, যেহেতু আমাদের এখানে জলের সমস্যাটা রয়েছে, ওই মানে জলাধারটাকে আটকে দিয়ে ওই ক্ষেতের মধ্যে দিয়ে ওই জল পাস করায়, বুঝলে তো, ওটাকে নেহের বলে। তো ওই নেহেরে তোমার বডিটা ভেসে রয়েছে, যেখানটায় দেখা যাচ্ছে ওর হৃৎপিণ্ড ওর এইখান থেকে যা হয় ফুলে ফেপে রয়েছে, বেরিয়ে রয়েছে, আর আত খাওয়া জিনিসটা বডিটা। এবার হতে পারে মানে আত খেয়ে কেউ রেখে দিয়েছে এবং পুরো জলের মধ্যে ভাসছে। এবার দেখো, এটা হতে পারে যে মাছ বা কিছু মাছ ফাছ তো থাকে, ওইগুলো হয়তো টুকরে খেয়েছে কোনো একটা সময়। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো সেটা 2 কিলোমিটার দূরে ওই নেহেরে গেল কি করে, এবং তখনও কিন্তু কোনো প্রতাপের খোঁজ পাওয়া যায়নি। ঠিক আছে, তখনও অবধি কোনো প্রতাপের কোনো খোঁজ পাওয়া যায়নি। এই করে তো গেল, ওর বডি তো মানে যথারীতি মৃতদেহ এনে সৎকার করা হলো। তাদের অবস্থা, সঞ্জয়দের বাড়ির অবস্থা বুঝতেই পারছো কি হয়েছে। এরপরে সঞ্জয়ের যখন কাজ হবে ঠিক তার পরের দিন ওই গ্রামবাসীদের যে মানে মেবারের যে গ্রামটা ছিল, যে গ্রামের লোকেরা বারণ করেছিল যে ওইখানে যাবেন না, ওই গ্রাম থেকেই একজন ফোন করে যে প্রতাপকে পাওয়া গেছে ওই বাড়ির মধ্যে, ওই বাড়ির সামনে ওকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে, এবং তারা ওই গ্রাম পঞ্চায়েতের বাড়িতে প্রতাপকে রাখা হয়েছে, আপনারা আসুন, আপনারা এসে নিয়ে যান। তো ওরা তো অবাক হয়ে গেছে যে ওখানেও গেল কি করে, যাকে এতদিন ধরে, তার মধ্যে কিন্তু প্রায় 15-16 দিন কেটে গেছে, তাদের কিন্তু খোঁজ পাওয়া যায়নি প্রতাপের এতদিন বাদে। কোথায় গেছে প্রতাপ, ওখানে তো খোঁজ পাওয়া গেল। যখন ওরা বাড়ির লোক গেছে তখন দেখছে একদম যে কথাটা তোমার সঞ্জয় প্রথম কথাটা বলেছিল না, ও আমাকে ডাকছে, ঠিক সেম কথাটা প্রতাপ বলা শুরু করলো। আচ্ছা আচ্ছা। ওকে যখন ওই জোর জবরদস্তি ওর বন্ধু বান্ধব বাড়ির লোকজন, তারপর ওই কাজলের বাড়ির লোকজন নিয়ে যাচ্ছে, সে চিৎকার চেঁচামেচি এবং আস্তে আস্তে, প্রথমে তো একদম প্রতাপের গলাতেই বলছিল আমি ওর কাছে যাব, আমি ওই বাড়িতে থাকবো, ওটা আমার বাড়ি, এতদিন আমি বন্ধ ছিলাম ওই বাড়িতে, ওই বাড়িতে ওইটাই আমার বাড়ি, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা,
এরকম করে চিৎকার করতে থাকে প্রথমে। কিন্তু যত চিৎকার করতে থাকে এবং যত মানে বেলা করাতে থাকে, ওর গলার আওয়াজটা একদম মেয়েদের মতন হতে থাকে, একদম মেয়েদের মতন। যে ডুয়েল টোনে কথা বলছে তা কিন্তু নয়, একদম একদম মেয়েদের ভাষা, মেয়েদের মতন। ওকে তো নিয়ে আসা হলো কোনো রকমে বাড়িতে। বাড়িতে এসে সে তো বাড়িতে থাকবে না, সে বলছে না আমি এই বাড়িতে চিনি না, এই বাড়ি কার, আমি ওই বাড়িতে যাব, ওই এত সুন্দর বাড়ি ছেড়ে আমি কিছুতেই যাব না, ওই বাড়িতে আমাকে ডাকছে, ওর কাছে আমাকে যেতে হবে, এরকম মানে বলেই যাচ্ছে রীতিমতো। ও যে খুব অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে তা নয়, ছুঁড়ে মারছে ইয়ে করছে তা নয়, ও শুধু একটাই কথা, আমাকে যেতে হবে ওখানে যেন তেন প্রকারেণ। আর পালিয়ে যাওয়ার প্রবণতা, ওকে তো আটকে রেখেছে। তো এরপরে ওর বউ যখন, ওই কাজল যখন ওর প্রতাপের কাছে গিয়ে বলছে তুমি এরকম করছো কেন, তুমি কি আমাকেও চিনতে পারছো না, তুমি সবাইকে আপনি আপনি করছো, তুমি মাকে আপনি বলছো, আমাকে আপনি বলছো, তুমি কি কাউকেই চিনতে পারছো না নাকি? তখন বলছে তুই কে, তখন একদম আপনি আপনি করার থেকে তখন বলছে তুই কে, তুই ওর বউ না, তুই আসবি প্রতাপের কাছে আসবি, কিন্তু প্রতাপকে তো আর তুই পাবি না। আমি লাস্ট প্রতাপের বাবার পর্যন্ত যেতে পেরেছিলাম, তারপর থেকে কিন্তু আর আসতে পারিনি, প্রতাপের কাছে আসতে পারিনি। তোরা যখন গেলি তখন কিন্তু তোর বরকেই কবজা করে নিয়েছিস, তোর বরকে আর ফেরত পাবি না, যা ভাগ এখান থেকে, তুই বাপের বাড়ি চলে যা। এরকম করে পুরো মেয়েদের গলাতে কথা বলছে, এরকম ভাবে বলছে পুরো পুরো বলছে। ওর বউকেও একদম কাজল বলছে, কাজলের সাথেও আমার কথা হয়েছে যে দিদিটা, সেই দিদিটা বলছে ও প্রতাপ আমাকে একদম সহ্য করতে পারতো না। মানে তুই এসছিস, তোর বরের কাছে এসছিস, যা 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 যা, তোর আবার বর কি এখানে, তোর বর কেউ না, গেছে তো আমার ওখানে, আমি ওকেই নিয়ে যাব, তুই চলে যা, বাপের বাড়ি চলে যা। এরকম করে রীতিমতো ওকে থ্রেট করতো, এমনকি চর চাপড়ও মেরেছে বেশি যদি ওর কাছে আসার চেষ্টা করতো। বা হয় না যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে একটা, যেটা মানে তুমি এরকম কেন করছো, মাথায় গায়ে হাত পায়ে মানে গায়ে মাথায় হাত বোলাতে গেলে চর থাপ্পড় মেরে দিত। এমন একদিন এমন ধাক্কা দিয়েছে, ও প্রায় দোতলা থেকে পড়ে যাচ্ছিল, ঠিক আছে, নিচে, এরকম অবস্থা। তা ও খালি ওর একটাই কথা, আমাকে ওর কাছে যেতে দিতে হবে, আর কিচ্ছু না। তা ওর মা যখন দেখছে, বুঝতে পারছে যে ব্যাপারটা ঠিকঠাক নয়। এবং আর একটা কথা বলে রাখি, যেটা একটা মানুষ চুল না কেটে কতটা বড় হতে পারে তোমরা বুঝতেই পারো। ছেলেদের চুলগুলো, তুমিও ছেলে, আমার ছেলেও আছে, যতটা বাড়ার কথা না কাটলে 15-16 দিনে কতটা বাড়বে, ঠিক আছে, যতটা বাড়ার কথা তার থেকে অনেকটা বেশি কিন্তু চুল বেড়ে গেছে। দাড়ি কিন্তু বাড়েনি ওর, দাড়ির জায়গাতেই রয়েছে, কিন্তু চুলটা বেড়ে গেছে, লেন্থটা বেড়ে গেছে ওর। এবং আস্তে আস্তে না ও কি করলো, পুরো মেয়েদের মতন, সে রাজস্থানীরা যেরকম ঘাগরা, যেরকম সাজ পোশাক পরে, একদম ওরকম পরা শুরু করলো। এবার তুমি ভাবো, একটা মেয়ে মানে ছেলে ওই এক মুখ দাড়ি গোঁফ নিয়ে ওই ঘাগরা পরে, ওই সেই মেয়েদের মানে ওই মেয়েটি না, মেয়ের গলায় যে কথা বলছিল, ওই মেয়েটি না খুব সুন্দর গলায় ওই সেই পুরোনো আমলের গানগুলো করতো, সেই ঘুরে ঘুরে নিজেকে, মানে একটা মেয়ে নিজেকে ভালোবাসলে যেরকম দেখে না আয়নাতে ঘুরে ফিরে, এই ড্রেসটা আমাকে ভাল লাগছে কিনা, এইটাতে ভাল লাগছে কিনা, ও ওইসব করে বেড়াতো ঘরের মধ্যে। এবং খাওয়া দাওয়া স্নান সমস্ত কিছু বন্ধ, সমস্ত কিছু বন্ধ। এরপরে যখন এই অবস্থা চলতে থাকে এবং বউকে যখন একদমই মানে কাজলকে যখন একদমই সহ্য করতে পারছে না, ওর মা তখন বলছে, ওর মা ওর বৌমাকে বলছে, দেখো বৌমা, এরকম তো মানে বিশেষ ভালো বুঝছি না, তাহলে একটা কাজ করি, আমার যে চেনাশোনা গুরুদেব আছে ওনারা কিন্তু রাধা মাধবের ভক্ত, ঠিক আছে, রাধা মাধবের যে মানে আমাদের যে কুলপুরোহিত আছে তাকে একটু জিজ্ঞেস করি কেন এরকম করছে, এটা কি তাহলে কোনো মানসিক প্রবলেম হলো না, কেউ কিছু করলো এরকম। কিন্তু যেদিন ওই পুরোহিতটার আসার কথা, যেদিন আসবে উনি বলেছেন যে পরের দিন, ফোন করে জানানো হয়েছে যে পরের দিন আসবে,
সেই দিনই ওই গাড়ি করে উনি যখন আসছিলেন, ওদের ওপর একটা ট্রাক, মাল বোঝায় একটা ট্রাক ওই গাড়ির ওপর পড়ে, এবং কি বুঝতেই বলছো? পারছো ওই গাড়ির ওপর, হ্যাঁ তাহলে বুঝতেই পারছো ওই গাড়ির ওপর পড়লে কিরকম হবে, পুরো স্পট ডেড। দুজন যারা আসছিল, গাড়িতে মোট 3 জন ছিল, 3 জনই স্পট ডেড হলো। তার কিছু করা গেল না। ও কিন্তু ওরকম লালালা লালালা করতে করতে গান করে বেড়ায় সারা ঘর, ওরকম নিজেকে নিয়েই মত্ত থাকে, নিজেকেই সুন্দরভাবে সাজাতে চায়, আর ওরকম গান করতে থাকে। একদিন এই কিছু একটা নিয়ে না বউ, মানে বউয়েরও হয় না যে একটা এরকম চোখের সামনে দেখছি, স্বাভাবিক ব্যাপার, একটা বউ হয়েও তো একটা ইরিটেট লাগছে যে বরকে আমি এরকম দেখছি। তা ও হয়তো কিছু একটা নিয়ে বলতে গেছে, বুঝলে তো। কাজল বলছে ও একটা লাল লিপস্টিক চাইছে। এবার বলছে, কাজল বলছে আমি লাল লিপস্টিক বাবার জন্মে ইউজ করি না, আমার কাছে নেই, তুমি কোনোদিন দেখতে পাবে না আমাকে। বলছে যে ওর একটা হচ্ছে, তুমি আমাকে লাল লিপস্টিক এনে দাও। ও তখন বলছে আমি মাখি না, আমি কোথা থেকে এনে দেবো, এখন দোকান বাজার আমি যেতে পারবো না। বলছে আমি যখন ঠিক এই কথাটা বলেছি, কাজল বলছে আমার গলাটা না ঠিক 2টো আঙুল, মানে ওই থাম্ব আর না থাম্বের পাশের যে আঙুলটা আছে, ওই 2টো আঙুল দিয়ে আমার গলাটা এমন চেপে ধরে জাস্ট ওপরে উঠিয়ে দিয়েছে। ও যে পুরো গলাটা টিপে ধরেছে তা কিন্তু না, ওই যে 2টো আঙুল দিয়ে ঠিক আমাকে এরকম মাটি থেকে ওপরে ঝুলিয়ে দিয়েছে। কাজল কিন্তু নিজে বলছে এই কথাটা, মানে তুমি ভাবতে পারছো? 2টো আঙুল দিয়ে কাজল নিজে করেছে এইগুলো। দেখো এইগুলো অনেকে বলবে এবার কি বলতো গাঁজাখুরি গল্প, কেউ মনে হবে ভাঁটের গল্প বলছে, কিন্তু যার ওপর দিয়ে যায় না সেই একমাত্র ফেস করে যে তার ওপর দিয়ে কি গেছে। দেখো সে তার নিজের মৃত হাজবেন্ডের নামে এত তো মিথ্যে কথা বলতে পারে না। তো কাজল বলছে আমি যখন ওরকম আমাকে তুলে দিয়েছে, ছটপট করছি, করে চিৎকার করতে পারছি না, যেটুকু আওয়াজ বেরোচ্ছে সেইটুকু আওয়াজে যখন কাজের বউ, কাজের বাড়ির লোকজন ছুটে, মানে শাশুড়ি মা আরো কাজের যারা লোক ছিল তারা যখন ছুটে আসে, তারা এসে ওকে মানে ধরার চেষ্টা করছে, মানে ওকে ছাড়ানোর চেষ্টা করছে বউকে। ও কিন্তু ওই কনস্ট্যান্ট ধরেই রেখে দিয়েছে। ও যে দেয়ালে ঠেস দিয়ে দাঁড় করিয়ে রেখেছে তা কিন্তু নয়, জাস্ট একটা হাত দিয়ে যেন মনে হচ্ছে আমরা পুতুল ধরি, কোমরটা ধরে দাঁড় করিয়ে দিয়ে ও গলাটা ধরে দাঁড় করিয়ে রেখেছে ওকে, আর চোখে চোখ দিয়ে দাঁড় করিয়ে রেখে দিয়েছে ওকে। ওর মা বলছে কি করছিস তুই, মেয়েটা তো মরে যাবে, এরকম ছাড় গলাটা ছাড়। মাকে ফেললো, মা ছিটকে দূরে গিয়ে পড়লো, মায়ের কপাল ফেটে ঝরঝর করে রক্ত। ওর মা নিজের দিকে মানে না তাকিয়ে সোজা রাধা মাধবের কাছে যায়। ওখান থেকে ওনার বোধহয় কিছু জল ফল রাখা ছিল, কোনো জল, ওইখানে এসে ওনার গায়ে, ওইখান থেকে জল নিয়ে এসে ওনার গায়ে পুরো ছেটান, মানে ওই প্রতাপের গায়ে ছেটানোর পর ও ছেড়ে দেয়। বলছে দ্বিতীয়বার ওই, মানে সবাই সামনে বলছে কাজলকে, দ্বিতীয়বার আমি যা চাইবো তোকে তাই দিতে হবে, না হলে আমার সামনে আর কোনোদিন আসবি না। এবার ও বলছে, কাজল বলছে আমার তো দেখে হয়ে গেছে, মানে আমি না পাচ্ছি ওকে ওগড়াতে, না পাচ্ছি গিলতে, আর না পাচ্ছি আমার এই বয়স্ক শাশুড়ি মাকে ফেলে বাপের বাড়ি চলে যেতে, এরকম অবস্থা। আর বলছে পার্টিকুলার একটা টাইম, ধরো তোমার এই দুপুর 3টে থেকে 3:30, এই আধা ঘন্টার মধ্যে অদ্ভুত ভাবে না ওর মুখের পরিবর্তনটা হচ্ছে, মানে ওকে দেখতে যেন কিছুটা মেয়ে হয়ে যাচ্ছে। কাজল আর ওর মা বলছে, শাশুড়ি মা কাজল বলছে যে ওই দুপুর 3টে থেকে 3:30 ওই পার্টিকুলার আধা ঘন্টার মধ্যে আমরা দেখছি যেন ওর মুখটা পুরো মেয়েদের মতন হয়ে যাচ্ছে, এবং দাড়ি গোঁফগুলো যেগুলো ঘন হয়েছিল সেইগুলো যেন ওইটুকু টাইমে যেন কম লাগছে আমাদের চোখে। এবার আমি তখন কাজলকে বলি এটা হতে পারে তোমাদের হ্যালুসিনেট হতে পারে। বলছে রোজ দিনই কি একই টাইমে প্রত্যেকটা, বুঝলাম আমার আর আমার শাশুড়ি মায়ের নাই হ্যালুসিনেট করছি আমরা। হ্যাঁ
কিন্তু কাজের বউ, ওর প্রতাপের যারা বন্ধু বান্ধব তারা প্রত্যেকেই কি হ্যালুসিনেট করছে? এটা কি সম্ভব? তখন আমার তো কোনো উত্তর দেওয়ার কথা নয় যে হ্যাঁ হতে পারে। তো তারপরে ওর মা কিন্তু ততদিনে বহু পুরোহিত, বহু তান্ত্রিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন। যারাই আসবে বলেছেন, 2-3 জন আসার কথা, তারা কিন্তু প্রত্যেকেই মারা গেছে। এবং যারা আসবে পরবর্তী সময়ে, দেনেন্দে আর আসতে পারবে না, একটু সময় নিয়েছে, তাদের কিন্তু তারা নিজেরা ফোন করে বলেছে আমরা এই কেসটা হ্যান্ডেল করতে পারবো না, আমাদের পক্ষে এই সম্ভব না। এই করে করে এগিয়ে যায়, ঠিক আছে, দিন এগোচ্ছে, ওই অবস্থাতেই রয়েছে। ও ওরকম ভাবে মানে ওর তো রীতিমতো অফিস কাছারি সব বন্ধ হয়ে গেছে। ও ওরকম পাগলের মতন ওই মেয়েদের মতন গান করে, মেয়েদের মতন হাবভাব করে ঘুরে বেড়ায়। একদিন বলছে যে ওর মা হঠাৎ করে দুপুরবেলা বলছে আমি বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে, ওর মা বলছে গাড়ি নিয়ে বেরোচ্ছি, ফিরতে রাত হতে পারে, আবার নাও ফিরতে পারে, আমি পরের দিন সকালবেলা ফিরতে পারি। বলছে ও নিচে, বলছে যে আমরা অন্য ঘরে কথা বলছি, ও অন্য ঘরে ছিল, ওর ঘরে ছিল। ও ওইখান থেকে চেঁচিয়ে বলছে যাকে আনতে যাচ্ছিস সে আর নেই এই পৃথিবীতে, গিয়ে দেখ গিয়ে। এবার ও রীতিমতো চিল্লাতে বলছে, ও কিন্তু ওর ঘর থেকেই চিল্লাচ্ছে। এবার ওর মা তখন বলছে কি বলছিস তুই এইসব, কে নেই? বলে যাও না, যাও, যার কাছে যাচ্ছ যাও। এরপর ওর মা কেউ কোনো কথার উত্তর না দিয়ে বেরিয়ে চলে যায়। এবং যখন ওখানে গিয়ে পৌঁছায়, উনি যখন পৌঁছায়, গিয়ে শোনে তার আগের দিন ঠাকুর মশাইয়ের ওপর নাকি বাজ পড়ে মারা গেছে, মানে ওই তান্ত্রিকের ওপর বাজ পড়ে, যেখানে কোনো ঝড় বৃষ্টির নামও নিশান ছিল না, সেখানে নাকি বাজ পড়ে মারা যান। ভাবতে পারছো কতটা এক্স্যাক্টলি মানে কতটা পাওয়ারফুল তুমি ভাবো। এরপরে ওর মা যখন দেখছে যে কোনো উপায় নেই, যে না বলে গিয়েও, বললেও এ তো ইয়ে করছে না, আমি না বলে গিয়েও ও সমস্ত কথা কি করে জানতে পারছে। ও তখন ওর মা মানে প্রতাপের কাছে গিয়ে, মা তো ওর কাছে গিয়ে বলছে যে তুমি কে বাবা, তুমি এরকম কেন, আমার ছেলেকেই কেন ধরেছো, তুমি ছেড়ে দাও না। তখন ও বলছে ঠিক আছে, তোর তো জানার ইচ্ছা আমি কে, ঠিক আছে তাহলে। ও পার্টিকুলার একটা জায়গার নাম বলে দিল, ঝাড়খণ্ডের একটা জায়গা। বলছে ওই জায়গায় তুই যা, ওই জায়গায় এক সাধু বাবা আছে, ওনাকে নিয়ে আয়, ওর সামনে আমি বলবো। এবার ও তখন বলছে যে আমরা এতজনকে আনতে গেছি, তখন মানে কি তুমি ওনাদের মেরে ফেলছো, আসতে দিচ্ছ না, বাড়িতে প্রবলেম ঘটাচ্ছ, অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, ইয়ে করছে, তুমি ওর কাছে পাঠাচ্ছ কেন? তখন ওর মাকে বলছে তুমি ওকে তো নিয়ে আসো, তারপর সবকিছু জানতে পারবে। এবার রীতিমতো ওর কিন্তু ততদিনে 30 বছর হতে আর 6 মাস বাকি আছে, ঠিক আছে। এবার বলছে, এবার ওকে যখন আনতে যায়, ওই মানে ওই যে বলে দিয়েছিল, ওই মেয়েটাই বলে দিয়েছিল যে ওই ঝাড়খণ্ডের ওই সাধু বাবাকে নিয়ে আসতে। ওর মা যখন বেরিয়ে যায় সাধু বাবাকে আনতে, বলছে যে আর তো ছটা, ও যখন সিঁদুর পরছে, ওর বউ, প্রতাপের বউ, প্রতাপ নিজে গিয়ে বলছে পরে নে, আর 6 মাস তো সিঁদুর পরবি, তারপর কি আর তোর বরকে দেখতে পাবি, পরে নে, যত সাজ সেজে নে। এটাই কিন্তু শুধু মনে রাখবি, এটাই কিন্তু এর পরিবারের শেষ ছেলে, আর কিন্তু আর এদের পরিবারের কেউ জন্মাবে না। তা ও তখন বলছে তুমি এইসব কথা কেন বলছো, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি মানে ডাক্তারকে ডাকছে, ডাক্তারও ভয় পেয়ে যাচ্ছে ওর রূপ দেখে, যে এরকম কেন হচ্ছে। বলছে তুমি কেন করছো এরকম, ওকে কেন ধরেছো, ওকে তো ছেড়ে দাও অ্যাটলিস্ট। বলছে তোরা গিয়ে যে আমাকে মুক্ত করলি, আর এই বাড়ির ছেলের রক্তস্বাদ না পেলে তো আমি যাব না। এই বাড়ির প্রত্যেকটা ছেলেকেই কিন্তু আমি খেয়েছি, আমিই মেরেছি,
তুই আমার ঘটনা জানিস না বলে গুলো বলছিস, এই কথাগুলো বলছিস। তুই আগে আমার ঘটনাটা জান, আমি কে, তারপরে তোর বরকে বাঁচাতে আসবি। এবার যথারীতি তো বেশ একদিন বাদে ওই ঠাকুর মশাইকে নিয়ে আসে। ওই ঠাকুর মশাইয়ের বয়স কিন্তু অনেক হয়ে গেছে, ঠিক আছে, অনেক হয়ে গেছে। এবং ওই ঠাকুর মশাইয়ের যিনি গুরুদেবের গুরুদেব ছিলেন, বলছে ওই গুরুদেবের গুরুদেব কিন্তু এই আত্মাটাকে ওই ঘরের মধ্যে বন্দি করেছিল। এবার ওই ছেলেটির গলায়, মানে প্রতাপের গলায় মেয়েটি বলা আরম্ভ করলো ওর মা বউকে, যে তোরা তো জানতে চাইছিলিস আমি কে, কি করে এসছি, তাহলে শোন এবার কি করে এসছি, ঠিক আছে। তখন বলছে যে তুমি কে? তখন বলছে যে আমি হচ্ছে প্রতাপের চার যে পূর্বপুরুষ আছে, প্রতাপকে নিয়ে চারজন হচ্ছে, তিনজনের যে পূর্বপুরুষ দাদুর 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 কোনো একটা মেয়ে ছিল, ঠিক আছে। প্রথমে পাঁচটা ছেলে ছিল ওর দাদু, ঠিক আছে, পূর্বপুরুষের কোনো এক দাদুর 5টা ছেলে ছিল। এবং তিনি ছিলেন, ওই দাদুটি ছিলেন মেবারের যে রাজা তার একদম ডান হাত বলতে পারো, মানে খুব ভালো বন্ধু কাম নায়েব সমস্ত কিছু। এবং বুঝতেই পারছো মেবারের যে রাজা, তার তো মানে বিশাল রাজার অবস্থা বুঝতেই পারছো। এবং তারও অবস্থা ভালো ছিল। একটা সময় মানে ওরা ওই রাজবাড়িতে থাকলেও হয় না যে এক রাজবাড়িতে থাকবো কেন, নিজেরও একটা বাড়ি করি। তা উনি ওই মেবারের ওই একটা গ্রামে ওই জায়গাটায় বাড়ি করেছিলেন যাতে সবাই মিলে থাকতে পারে। তো যথারীতি ওই যে মেবারের রাজার যে বন্ধু তার 5খানা ছেলে, তো 5খানা ছেলে বলে ওনার বউ, ওই রাজার বন্ধুর বউ আর বন্ধুর খুব শখ ছিল একটা মেয়ে আসুক আমাদের জীবনে, যে 5টাই তো ছেলে, একটা মেয়ে আসুক। তো উনি ওই যে পূর্বপুরুষের যিনি স্ত্রী, তিনি কিন্তু রাধা মাধবের কাছে মানত করেন যেন তার কোলে একটা মেয়ে সন্তান আসে। এবং পরে স্বপ্নাদেশে মেয়েটি কিন্তু জন্মায়, ঠিক আছে, মেয়েটি জন্মায়। এবং মেয়েটির একটা অদ্ভুত ক্ষমতা ছিল। বাচ্চারা কি করে, মানে কেউ দেরিতে হাঁটা শেখে, কেউ তাড়াতাড়ি হাঁটা শেখে, কেউ দেরিতে কথা বলে, কেউ তাড়াতাড়ি কথা বলে, এবং যা বলে আধো আধো। মেয়েটা কিন্তু ডিরেক্ট পুরো ভালোভাবে হাঁটতে শিখেছিল। যে বাচ্চারা হয় না যে টলমলো পায়ে হাঁটছে, বসছে, আবার পড়ে যাচ্ছে, ও কিন্তু একদম স্টেডি ভাবে হাঁটা শুরু করেছিল, এক পা পড়েনি। এবং বড়দের মতন পরিষ্কার স্পষ্ট ভাষায় কথা বলতো। একটা 3 বছরের বাচ্চা, 3 থেকে 3.5 বছরের বাচ্চা, পরিষ্কার, যেটা স্পষ্ট ভাষায় কথা বলার দরকার ছিল না। এবং ওর এইটা ছিল যে ও গ্রামের মানে যারা ওর সামনে আসতো বা কারুর সাথে হয়তো দেখা হয়ে গেল, চিনতো না, জানতো না, ওকে কিন্তু দেখলেই বলে দিত আজ তোমার এই খারাপ যাবে না ভালো যাবে, বা তোমার বাড়িতে এই অঘটনটা ঘটতে চলেছে, বা তোমার এই বাড়িতে আজ তো খুশির খবর আসবে, এরকম করে না মেয়েটা বলতে শুরু করে দেয়। এবং যা হয়, গ্রামে একটা রটনা রটে যায় যে এই মেয়েটি বলতে পারে এবং উপকারও হয়। এমনকি রাজার একটা, মানে ওই মেবারের রাজা একটা খুব বড় বিপদের হাত থেকে ওই বাচ্চা মেয়েটি কিন্তু রক্ষা করেছিল একটা সময়। তখন থেকে ওই রাজাও কিন্তু ওই মেয়েটিকে খুব মানতো। এরপরে যথারীতি তখনকার সময় তো অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়ার পর মেয়েটির কিন্তু অল্প বয়সে বিধবা হয়ে যায়। মেয়েটি যখন বিয়ে হচ্ছে তখন কিন্তু মেয়েটি নিজেই বলেছিল, মা এই যে বিয়েটা দিচ্ছ, তো এই বিয়েটা আমার কিন্তু বেশি দিন টিকবে না, আমাকে কিন্তু তোমাদের কাছেই ফিরে আসতে হবে। এবং সত্যি পরবর্তী সময়ে মানে ওই মেয়েটির বর মারা যায় এবং সে বিধবা অবস্থাতে এখানে ফিরে আসে। এবং যা হয়, অল্প বয়স, বাল্যকাল, তখন ছোটাছুটি খেলা চলছে, ইয়ে করছে, আস্তে আস্তে ধীরে ধীরে বড় হচ্ছে। কেউ ওকে নিয়ে কোনো মন্তব্য তেমন করে না, যেহেতু রাজার একেবারে ডান হাতের মেয়ে, তাকে নিয়ে গ্রামবাসীরা কি বলবে, মুন্ডচ্ছেদ করে দেবে পুরো রাজা এইসব কথা শুনলে। আর যেহেতু রাজা ওকে পুরো নিজের মেয়ের মতন ভালোবাসতো, কিছু বলার নেই।
এই করতে করতে মেয়েটি যখন এই ধরো 18-19 বছরের মেয়ে, ও একদিন কিছু একটা করতে কোথাও একটা গেছিল বন্ধুদের সাথে, বুঝলে তো, কোনো জল ভরতে হোক বা কিছু একটা করতে গেছিল। তো ও তখন দূর থেকে শুনছে একটা সুমধুর মিষ্টি বাজনার আওয়াজ। তা ও যখন ওই মিষ্টি, এতটাই সুন্দর মিষ্টি আওয়াজ, যে আওয়াজটা কিন্তু ওই 4 জনে শুনেছিল, প্রথম বলেছিলাম না বাড়িতে ঢুকতে দূর থেকে আওয়াজ শুনেছিল, ওই আওয়াজটা, ওই মিষ্টি আওয়াজের কাছে ও যখন যায়, ওই মেয়েটি যখন যায়, গিয়ে দেখছে একটা ছেলে কৃষ্ণ কায়, একদম কৃষ্ণ বর্ণের পুরো ওই বাজনাটা বাজাচ্ছে, এবং তার চারপাশে দেখে বোঝা যাচ্ছে যে পশুপালক উনি অ্যাকচুয়ালি। তো ও যেহেতু ভালো গান করতো, ওই তালে তাল মেলাতে মেলাতে গান বাজনা দুজনে করতে করতে দুজনের প্রেমে পড়ে যায়। এই করতে লুকিয়ে দেখা সাক্ষাৎ, এবং তখনকার সময়ে প্রেম মানে বিশাল ব্যাপার, মানে একে তো পশুপালক, তার মধ্যে আবার রাজার মানে বলতে পারো নিজে রাজা যেখানে নিজের মেয়ে ভাবে তাকে। তো এই করতে করতে কোনো এক গ্রামবাসী তাদের দেখে ফেলে। দেখে ফেলার পর যা হয়, বাড়িতে জানাজানি হয়। বাড়িতে জানাজানির পর ওর সম্পূর্ণ বাড়ি থেকে বের হওয়াটা বন্ধ হয়ে যায়, কারণ সে সামান্য মেয়ে, মানে পশুপালক, সে আর কত ইনকাম করতে পারে, মানে বলতে পারো রাখাল। তো যাই হোক, এই কথা শোনার পর তো ওকে আটকে রাখা হয় ঘরে, কিন্তু কোনোভাবেই আটকে রাখা যাচ্ছিল না। ওর সাথে যেন অমোঘ আকর্ষণ, ওর সাথে দেখা করতেই হবে। ওই দূর থেকে বাজনা বাজলে ও যেন পাগলের, সেই রাধা যেমন তার বাঁশি, কৃষ্ণের বাঁশির আওয়াজে যখন ছুটে যেত, সেরকম ওর মধ্যে সেই আকর্ষণটা তৈরি হয়। পরবর্তী সময়ে ওরা বারবার মানে লুকিয়ে চুরিয়ে হলেও, দেখো গ্রামের মধ্যে তো সবাই চেনাশোনা, কে মানে দেখে ফেলছে, তার বাড়িতে এসে জানাচ্ছে, এবং অত্যাচারটা পর্যায়ে পড়ছে। এবং এই যখন অত্যাচারটা বাড়াবাড়ি হতে থাকে, ওরা ঠিক করে যে ওরা পালিয়ে যাবে, ঠিক আছে, ওরা পালিয়ে যাবে। কিন্তু বলে না যে কপাল খারাপ থাকলে সব দিক দিয়ে খারাপ হয়, যে ওরা যেদিন পালাতে যাবে সেদিন মানে ওর কোনো এক দাদা, ওই 5 দাদার মধ্যে কোনো এক দাদা দেখে ফেলে, এবং দেখে ফেলার পর ওকে কিন্তু কিছুটা রাস্তা পালাতে দেয়, ঠিক আছে, পালাতে দেয়। এবং পরবর্তী সময়ে রাজার লেঠেল হচ্ছে যারা পেয়াদা বলো, পেয়াদা বুঝতে পারছো তো, মানে সিকিউরিটি গার্ড আর কি, ওদের সবাইকে নিয়ে ওই মেয়ে আর ছেলে দুটোকে ধরে, রাস্তায় ধরে ছেলেটিকে উদুম মারে, মানে ব্যাপক মারধর করে, এবং মেয়েটির চোখের সামনে পেটাতে পেটাতে ওখানেই ওরা মেরে ফেলে ছেলেটিকে। এবং তখনকার সময় দেখবে মেয়েটিও হয়তো, যেহেতু সে আগাম জিনিসপত্র বুঝতে পারতো, ভালো মন্দ যাই হোক না বুঝতে পারতো, ও কি করেছিল, ও আংটির মধ্যে একটা আংটি পড়েছিল। দেখবে আগেকার দিনে রাজারা না কিছু বিপদ হলে ওই আংটির মধ্যে বিষ লুকিয়ে রাখতো, যে আমি ধরা পড়ার আগে, আমি যাতে শত্রুর হাতে ধরা পড়ার থেকে বাবা আমি বিষ খেয়ে মরে যাব, মানে শত্রুর হাতে মুন্ডচ্ছে দেওয়ার থেকে আমার বিষ খেয়ে প্রাণ ত্যাগ করাটা অনেক বেশি সম্মানের। তো ওই মেয়েটিও তাই করেছিল, বিষ খায়, এবং বিষ খাওয়ার পর একটাই বলেছিল, তুমি যখন এই ছেলেটিকে মারলে, ওর তো 30 বছর বয়স, তোমাদের প্রত্যেকের এই মানে তোমাদের তোমাদের বাড়িতে মেয়ে হবে না, আর যেসব ছেলেরা হবে কেউ 30 বছরের বেশি বাঁচবে না, এবং প্রত্যেকেই অস্বাভাবিকভাবে মারা যাবে। এই করে ওই মেয়েটিও মারা যায়। আচ্ছা, এবং যথারীতি তো ওদের ইয়েগুলো হয়ে, মানে কাজকর্ম হয়, বাড়িতে একটা শোকের ছায়া, যে মেয়ে এইভাবে চলে গেল। 5 দাদার কিন্তু বিয়ে হয়ে গেছে, ঠিক আছে, প্রত্যেকেই মোটামুটি 3-4 বছরের গ্যাপে, 2 বছরের গ্যাপে এরকম। প্রথম যে দাদাটার প্রথম যখন 30 বছর বয়স হয়েছিল, সেই দাদাটি ব্যবসার কাজে কোথাও গেছিল, সেখানে নদীপথে যাওয়ার সময় তোমার ওখানকার মানে নৌকাটি কোনোভাবে ডুবে যায়, এবং ওখানেই ও মারা যায়। হলো ঠিক তার 3 বছরের মাথায় মেজদা মারা যায়, ঠিক 30 বছর বয়সে। এবং ওদের যাদের ছেলে ছিল, মানে বদ্দার 3টে ছেলে, মেজদার 2টো ছেলে, শেষদার, এরকম করে না ছেলে ছিল,
ওদের বাড়িতে কোনো মেয়েই ছিল না, ঠিক আছে। এবং মেজদারও 30 বছর বয়সে মারা যায়, শেষদাও তাই। প্রত্যেকেই অস্বাভাবিক, মানে কারুর কিন্তু ন্যাচারাল ডেথে হয় না। কেউ হয়তো নিজে আত্মহত্যা করছে, কোনো বা কেউ পথ দুর্ঘটনায় মারা যাচ্ছে, কেউ জলে ডুবে মারা যাচ্ছে, এরকম ভাবে। এমনকি ওর বাবা একটা জায়গায় যেতে গিয়ে ট্রেনে কাটা পড়ে কিন্তু মারা যায়, নিজের বাবা এটি। তারপর থেকে 5টা ছেলেই যখন মারা গেল এরকম করতে করতে, বাড়িতে দেখাচ্ছে, বাড়ি বাঁধানোর চেষ্টা করছে, কোনোভাবেই যখন সম্ভব হলো না, যখন বড় নাতিও কিন্তু একদম 30 বছর বয়সে না হলেও তোমার অল্প বয়সে মারা গেল, তখন ওই যে বলেছিল না ঝাড়খণ্ডের যে গুরুদেব আছে, ঝাড়খণ্ডের গুরুদেবকে নিয়ে আসো, ওনার গুরুদেবের গুরুদেব ওই বাড়িটা ওনাকে ডাকা হয়, কোনো একভাবে ডাকা হয়, জানা পরিচিত হয়তো ছিল বা কারুর দ্বারা চেনা পরিচিত হয়েছিল বলে তাকে ডাকা হয় এবং ডেকে সমস্ত বাড়িটা দেখানো হয়। এবং দেখার পর উনি বলেন যে এই বাড়িটাকে ও পুরো কালো গ্রাস করে নিয়েছে। ওই মেয়েটি, যে মেয়েটাকে আপনারা তার তো কোনো দোষ ছিল না, সে তো ভালোবেসেছিল, আপনারা ওকে ওই যে অতৃপ্তটা ওই বাড়ির মধ্যে রেখেছে। আপনাদের কিন্তু কাউকে বাঁচতে দেবে না, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়িটা চেঞ্জ করে অন্য কোথাও চলে যান। এবার বলো, একটা অত বড় ভাবো, একটা অত বড় বাড়ি, তোমার বাড়ি ছেড়ে দেওয়াটাও তো সম্ভব না, কারণ আর তো আর্নিং মেম্বার তেমন কেউ নেই, সবাই তো মারা গেছে। ছেলেরা রয়েছে, পুত্রবধূগুলো আর বাচ্চা বাচ্চা নাতিগুলো, আর ওই একটা বয়স্ক শাশুড়ি মা। তাহলে তারা কোথায় যাবে? এবং পরবর্তী সময় রাজার হেল্পেই ওরা দূরে একটা জায়গায় বসবাস করে এবং ওই জায়গাতে যে ঘরটি ওই মেয়েটির ছিল, যে ঘরটা একদম বলেছিলাম প্রথম দিকে মনে আছে যে তালা মারা ছিল লাল কাপড় দিয়ে, ওই কাপড় দিয়ে ও কিন্তু ওই ঘরটাতে পুজো আশ্রা করে ওই মেয়েটির আত্মাটিকে কিন্তু ওই ঘরটাতে বেঁধে রেখেছিল। বলেছিল এই ঘরটা এরকমই পড়ে, মানে এই বাড়িটা এরকমই পড়ে থাক, এই বাড়িতে যারাই আসবে তারাই কিন্তু মানে হয় মৃত্যু হবে, না হলে তাদের কোনো না কোনো অঘটন ঘটবে। এই বাড়িটায় অভিশাপ লেগে গেছে, ওই মানে ওই মেয়েটির অভিশপ্ত বাড়ি, এই বাড়িতে কেউ থাকবেন না। তা এরপরে ওরা কি করে, এত বছর তো এই 30 বছরে মারা যাচ্ছে, বাড়ি বাঁধাচ্ছে, কোনো কাজই হচ্ছে না, কিন্তু দেখা গেল যে বেশ কিছু বছর মানে বেশ কিছু বছর চলছে। কেউ এরকমও হয়েছে, ও বলেছিল না যে 30 বছরে মারা যাবে, সেখানে দেখালো 32, 33, 35 বছরে মারা যেতে থাকলো। যত মানে ইয়েটা হতে থাকলো, বলে না ওই যে পূর্বপুরুষ যত এগোতে থাকে, জেনারেশন যত এগোতে থাকে, তত কিন্তু বাড়তে থাকলো বয়সটা। 30 বছরে যে সব শেষ হয়ে যাচ্ছে তা কিন্তু নয়। এরপরে ওই যে ফটোটা পেলো, ও বলছে যে আমি তো এর কাছে আসতে চাইনি, প্রতাপকে আমার মারার কোনো ইচ্ছেই ছিল না, প্রতাপই তো গেছে আমাকে খুলতে। যদি খুলতো, প্রতাপ যদি না যেত, আজ ওর ঘরে মানে ওকে আমার ধরার কোনো ইয়ে ছিল না। ওই ঘরটাতেই আমি বন্দি ছিলাম। ও ওই ঘরটা ভেঙে ঢুকে ওখানে থেকেই ওর মানে ওর এই বাড়ির প্রতি, এই ছেলেদের প্রতি যে আমার একটা রক্তের যে ইয়ে রয়েছে, রক্তের যে লালসাটা রয়েছে, সেটা প্রতাপ গিয়ে বাড়িয়ে দেয় এবং ওকে না নিয়ে যাব না, ওকে না নিয়ে আর যাবো না। ওই এই বাড়ির একমাত্র ছেলে, ওকে না নিয়ে আমি যাবো না, এই কথা বারবার বলতে থাকে। তো যথারীতি তো ওই যে গুরুদেব ছিলেন না, তিনি পুজো আশ্রা শুরু করলেন। ওনার যা পদ্ধতি ছিল, মানে উনি একটু গ্রাম্য পদ্ধতিতে বা ওই পাহাড়ি পদ্ধতিতে উনি ছাড়ানোর চেষ্টা করেছিলেন, কিন্তু যখন যজ্ঞটা হলো, যজ্ঞটা হওয়ার পর দেখা গেল কি বলতো, একটা বিশাল জোর আওয়াজ হলো। আওয়াজ হওয়াতে না প্রতাপ পড়ে গেল, মানে মনে হলো দরজাটা কেউ খুলে দিল, প্রচন্ড জোরে দরজাটা খুলে দিল, প্রতাপ উল্টে পড়ে গেল। যখন ওরা দেখলো, বিশ্বাস করবে না, এটা লোকে হয়তো বিশ্বাস করবে কি করবে না জানি না, কাজল নিজে আমাকে বলেছে
ওর হৃৎপিণ্ডটা না মানে হার্টটা বাইরে ছিটকে এসছে এবং ও ওখানেই স্পট ডেড। ওটা ওকে, বলছে ওই দরজাটা ছিটকালো, মানে ভাবো, মানে কাজল বলছে এগুলো আমার নিজের চোখে দেখা, আমার স্বামীকে এইভাবে কারোর হৃৎপিণ্ড ফেটে বাইরে বেরিয়ে আসে, মানে কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো অঘটন ছাড়া, এটা আমার না চোখে না দেখলে বিশ্বাস করতাম না আমি। বুঝতে পারছি। বিশ্বাস করাও যায় না, মানে তুমি শুনছো এটা, বাট তোমার চোখের সামনে যদি না হয় তুমি 10% কখনোই বিশ্বাস করতে পারবে না ব্যাপারটা। না মানে আমি বলছি এটা কি সত্যি হয়েছে? তারপরে তো যথারীতি ওকে না নিয়ে তো মানে প্রতাপের তো মৃত্যু হলোই। পরবর্তী সময় আর কিন্তু আর কোনো প্রবলেম হয়নি, এবং ওর যে শাশুড়ি মা ছিল, যেহেতু ওরও অল্প বয়স একদমই মেয়েটার, তো তখন বলেছিল যে তুমি এখানে একা থেকে জীবনটাকে কেন তুমি নষ্ট করবে। তো পরবর্তী ক্ষেত্রে ও মুভ অন করে যায়, এখন তো মানে মানে 2 সন্তানের মা সে। তো বলেছিল যে ওই একটা অভিশপ্ত, যে তার পূর্বপুরুষ মানে অভিশপ্ত বলতে তার পূর্বপুরুষের কোনো একটা মেয়েকে তারা মেরে ফেলেছিল, সেই অভিশাপটা আজও অবধি, এবং প্রতাপই কিন্তু লাস্ট একদম ওই জেনারেশনে, মানে আর এদিক ওদিক ওর মা মানে জেঠুতো খুড়তুতো আর কোনো ভাই নেই, নিজের কোনো ভাই নেই, কেউ নেই। মানে মানে ভাবো নিয়তির টানে গেছে পুরো ব্যাপারটা, নিয়তির টান পুরো এটা। পুরো নিয়তির টানে, মানে ওর তো যাওয়ার কথাই ছিল না, মানে বলে না যে খাল কেটে কুমিরা না নিজের যেতে। না, তোমার যেখানে মৃত্যু তোমার কাছে আসবে না, তুমি মৃত্যুর কাছে যাবে বেসিক্যালি। হ্যাঁ হ্যাঁ, সেটাই হলো, মানে ও যেছে আর কি, যখন সবাই বারণ করছে তুমি যেও না, সেখানে তো কথাটা শোনার ওর উচিত ছিল, সেখানে গেল না। আর এদিকে দেখো সঞ্জয় যাকে নিয়ে গেল, সঞ্জয়ও তার মানে তার তো কোনো দোষ ছিল না, সেই ফ্যামিলির তো দোষ ছিল না সঞ্জয়ের, তারও অপঘাতে মৃত্যু হলো, তার ফ্যামিলিটাও মানে সাফার করলো, শেষ হয়ে গেল। এর ফ্যামিলিটা তো পুরোই শেষ হয়ে গেছিল। মানে একটা অভিশাপ বলে না, মানে আমরা বলি যে অভিশাপ কখনো লাগে না বা অভিশাপ কখনো ফলে না, কিন্তু আজও কিন্তু তুমি যদি মন থেকে চাও না, অভিশাপ কিন্তু ফলে। অভিশাপ অ্যাকচুয়ালি কি? ম্যানিফেস্টেশন, একটা নেগেটিভ ম্যানিফেস্টেশন টুয়ার্ডস ইউ। সেই ম্যানিফেস্টেশন যদি থাকে আর তার যদি সেরকম লগ্নে জন্ম হয়, সে ডেফিনেটলি অভিশাপ ফলতে বাধ্য। মানে সাংঘাতিক একটা ঘটনা শোনালাম অমৃতা, এখন প্রায় রাত 4:15 বাজে, প্রায় ভোর হতে চললো, ঠিক আছে? হ্যাঁ, এই সময় যখন আমি পুরো ঘটনাটা শুনছি, আলাদা একটা ফিল হচ্ছে, মানে আমি বলে বোঝাতে পারবো না। আজকে আমি সারাদিন, মানে আজকে কত তারিখ? আজকে 24 তারিখ, যেটা আপলোড হবে আজকে। আমি 23 তারিখ সকাল থেকে রাত, মানে জানোই তো, 3টে অব্দি কাজ করেছি, সকাল 10টা থেকে রাত 3টে অব্দি কাজ করেছি। বাট যখন আমি বসলাম না, পুরো জিনিসটা শুনলাম, তো অ্যাটেন্টিভলি শুনছিলাম, ভিজুয়ালাইজ করছিলাম, আমার এক মুহূর্তের জন্য মনে হয়নি যে আমি কলকাতাতে রয়েছি। আমার মনে হচ্ছে যে আমি ওই পার্টিকুলার জায়গাতে রয়েছে যেখানে এই পুরো ইনসিডেন্টটা ঘটছে। আমিও যখন ওই কাজলের মুখ থেকে শুনেছিলাম, কাজল আর ওর বোনের মুখ থেকে, আমিও না ওইখানেই চলে গেছিলাম ঢুকে। না, আমি মনে হচ্ছে আমি দেখতে পাচ্ছি তার পূর্বপুরুষদের, মানে তাকে এইভাবে মারা হয়েছে, তার চোখের সামনে তার প্রেমিককে মেরে ফেলা হয়েছে, তার সেই বিষের যন্ত্রণা তাকে সহ্য করতে হয়েছে, বিষের জ্বালায় সে নিজের ফ্যামিলিকে অভিশাপ দিচ্ছে, তারও তো মনে কতটা দুঃখ ছিল, তাই না? তাহলে নিজের ফ্যামিলিকে কি করে একটা অভিশাপ দিতে পারে, যেখানে পরপর তার নিজের পাঁচখানা দাদার মৃত্যু, তার ছেলেদের মৃত্যু, তার বাবার মৃত্যু, মানে পুরো ফ্যামিলিটাই শেষ হয়ে গেছিল। তো এই হচ্ছে আমার ঘটনা ছিল, মানে একটা মর্মান্তিক দুঃখের ঘটনা ছিল। এবং পরবর্তী সময়ে ওনার মাও সেটা সহ্য করতে, মানে ওই ছেলের মৃত্যুটাও সহ্য করতে না পেরে, মানে মানে এই 1-1.5 বছরই উনিও বেঁচে ছিলেন, তারপরে উনিও মারা যান। তো এবার দেখো কাজল আর কি করবে, সে তো আর অল্প বয়সে নিজের একা একা তো আর কাটাতে পারে না, তারও তো একটা লাইফ চাই, তাই না? হয়ে গেছে যেটা হয়ে গেছে, ও এখন মুভ অন করে নিয়েছে। কিন্তু ওই বলে না কোথাও একটা দাগ থেকেই যায় ভেতরে। হ্যাঁ, একটা ওই চোখের সামনে ও বলছে, যখন আমার ওই
মানে এটা রিয়েলাইজ, মানে ও যখন বলছে ও কাঁদছে, বলছে যে যখন ওই দরজাটা ধাপ করে খুলে গেল, দরজা বন্ধ করে জানলা বন্ধ করে যেহেতু যজ্ঞটা হচ্ছে, যখন দরজাটা খুললো ও পড়ে গেল এবং সঙ্গে সঙ্গে হৃৎপিণ্ডটা যেন চামড়া ফেটে বেরিয়ে এলো। এই জিনিসটা না কোনো মা বা বউয়ের পক্ষে দেখা দৃশ্য সহ্য করা খুব মুশকিল। এক্স্যাক্টলি। এটাই ছিল আজকের ঘটনা। আজকের এই ঘটনাটা আপনাদের কেমন লাগলো, কোথা থেকে শুনলেন সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন, অ্যান্ড নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। আপনি যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প চান, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন চান, তন্ত্র রিলেটেড কোনো হেল্প চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে বৃহস্পতিবার দিন দুপুর ঠিক 3টার সময়। ততক্ষণ অবধি কিউরিও ফাইটার এরকম আরও 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন। Curiophyte presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে